হ্যালো, ওয়েলকাম মিস্টার চন্দ্র, ওয়েলকাম ম্যাম। আপনারা যদি এই এক্সিবিশনে না আসতেন তাহলে আমাদের খুব খারাপ লাগতো। আরে আসবো না কেন মিস্টার বিমল, ইনফ্যাক্ট প্রতি বছর আপনার পেন্টিং এক্সিবিশনের জন্য অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চলো। সুমিত, অনেক লোক এসেছে, আমার তো মনে হচ্ছে এবছর সেই রকমই রেসপন্স পাবো যেমনটা গত বছর পেয়েছি। ওয়াও নীলেশ, কি দারুণ দারুণ পেন্টিং। আজ আমি এগুলোর মধ্যে থেকে একটা পেন্টিং কিনবই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওয়াও কি হলো, দাঁড়িয়ে বললে কেন? নীলেশ, এটা কি দারুণ পেন্টিং, তুমি একবার দেখো। অদিতি, এই পেন্টিংটা তো আমি কিছু বুঝতেই পারছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সেটাই তো আমার পছন্দ। দিস ইজ টু গুড। নীলেশ, এই পেন্টিংটা আমার অবশ্যই চাই। এটা বুক করে দাও যাতে আর কেউ কিনতে না পারে। ওকে বাবা, ওকে। চলো সুমিত আর বিমলের সঙ্গে এই ব্যাপারে কথা বলি, চলো। আরে মুছে দিয়ে এটাকে তাড়াতাড়ি। এটা তো অয়েল পেইন্ট নয়, অয়েল পেইন্ট হলে উঠতো না। ও মাই গড, আপনি পেন্টিংটা নষ্ট করে দিলেন। এইটা এটা তো রক্ত। অ্যাকচুয়ালি আমি পা পিছলে গেছিলাম আর তার জন্যই আমার কোল্ড ড্রিঙ্কটা এই পেন্টিংটার উপর পড়ে গেছিল। কিন্তু কিন্তু দেখুন আপনারা, এখানে রক্ত রয়েছে। রক্ত? একে তো তুমি পেন্টিংটা খারাপ করে দিলে, তারপরে আবার বড় বড় কথা বলছো। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আপনি আমার। আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজেরা দেখে নিন। এইখানে দেখুন, এই যে এখানে। হ্যাঁ সুমিত, ইনি ঠিকই বলছেন, এটা তো সত্যি রক্ত। কিন্তু পেন্টিং এর উপর রক্ত কি করে আসবে? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাদের এখনই সিআইডি কে জানাতে হবে। সুমিত, হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। স্যার, এটাই হলো সেই পেন্টিং যেটায় রক্ত লেগে আছে। আচ্ছা এটাই সেই পেন্টিং। হ্যাঁ স্যার। এটা কি? এই পেন্টিংটা তো ভেজা। স্যার, এর উপরে কোল্ড ড্রিঙ্ক পড়ে গিয়েছিল, সেই জন্য ভিজে গেছে। কোল্ড ড্রিঙ্ক? কিভাবে হলো এইসব? সবার আগে কে দেখেছে যে পেন্টিং এ রক্ত আছে? স্যার, আমি দেখেছিলাম। অ্যাকচুয়ালি আমার হাত থেকে কোল্ড ড্রিঙ্কটা পেন্টিংয়ের ওপর পড়ে গেছিল। আমি তাড়াহুড়োর মাথায় এটাকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম এটা আদৌ অয়েল পেইন্ট নয়, রক্ত। সুমিত, এই পেন্টিং এর এক্সিবিশনটা তুমিই অর্গানাইজ করেছো তো? স্যার, আমরা দুজন মিলে, এ বিমল আমার বিজনেস পার্টনার, প্রত্যেক বছর আমরা এই এক্সিবিশন অর্গানাইজ করি। কত বছরের বিজনেস পার্টনারশিপ আপনাদের? স্যার 3 বছর ধরে। 3 বছরের বিজনেস পার্টনারশিপ? আচ্ছা। স্যার, বাকি সমস্ত পেন্টিং এ পেন্টারের নাম আর সেই পেন্টিং এর দাম লেখা আছে, কিন্তু এই পেন্টিং এ এরকম কোনো কিছু লেখা নেই। পেন্টিং গুলোকে এক্সিবিশনে ডিসপ্লে করার আগে আপনারা ভালো করে চেক করে নেননি? কি খোঁজ নেননি? কেন খোঁজ নেননি? যখন এত বড় এক্সিবিশনে ভিআইপিরা আসছে, সেলিব্রিটিরা আসছে, হ্যাঁ এতটাই উদাসীন? স্যার, আমি নিজে একটা একটা করে পেন্টিং চেক করেছি। এখানে যতগুলো পেন্টিং আছে তার প্রত্যেক আর্টিস্টের লিস্ট আমার কাছে রয়েছে। হ্যাঁ স্যার, আমরা 40টা পেন্টিং আনিয়েছিলাম। সমস্ত পেন্টিং ভালো করে পরীক্ষা করার পরে আমার স্টাফেরা গোডাউনে রেখেছিল। হ্যাঁ, কিন্তু এই পেন্টিংটা ওগুলোর মধ্যে ছিল না। রজত, নিশ্চয়ই পেন্টিংটা অদল বদল হয়েছে। অদল বদল হয়েছে। স্যার, হতে পারে এদের চেক করার পরে যখন ওরা গোডাউনে পাঠায় পেন্টিং গুলোকে, তখন কেউ চেঞ্জ করে দিয়েছে। হতে পারে। গোডাউন চেক করো, দেখো যদি 40টা পেন্টিং এখানে থেকে থাকে
তাহলে 41 নম্বর পেন্টিং গোডাউনেই থাকবে। হয়তো ওই পেন্টিং এর বদলে এই রক্তমাখা পেন্টিং লাগানো হয়েছে। প্রবি, তুমিও যাও। স্যার এমনিতে তো আমি আর্টের ব্যাপারে সেরকম কিছু বুঝি না, কিন্তু এই পেন্টিংটা দেখে তো কিছুই মাথায় ঢুকছে না। এটা একটা পেন্টিং। হ্যাঁ ফেডরিক, এটা পেন্টিংই। এই পেন্টিংটা খুব মন দিয়ে দেখো। এই পেন্টিংটা করার সময় আর্টিস্ট তার আলাদা আলাদা পদ্ধতি চালিয়েছে, একেবারে আলাদা আলাদা পদ্ধতিতে। এই দেখো, এখানটা মনে হচ্ছে যে রং ছিটিয়েছে, আর এই দিকটা দেখো মনে হচ্ছে রংটা এইভাবে ছুঁড়েছে। ব্রাশের স্ট্রোকও রয়েছে। এটা দেখে মনে হচ্ছে যে আর্টিস্টের মন অস্থির ছিল, আনস্টেবল। এ দেখো, এখানে বাচ্চার ছবিটা, বাচ্চাটা কাঁদছে। এটার একটাই মানে দাঁড়ায় ফেডরিক, নিশ্চয়ই এই আর্টিস্টের ছেলেবেলাটা খুব খারাপ কেটেছে, যেটার কারণে ও রক্ত দিয়ে পেন্টিং করেছে, রক্ত দিয়ে। আপনাদের এখানকার পেইন্টিং আর পেইন্টার্স সবার লিস্ট আমার চাই। ওকে ওকে স্যার, হ্যাঁ, আমরা পুরো গোডাউন চেক করলাম, হ্যাঁ। কোনো পেন্টিং পাইনি। কোনো পেন্টিং পাওয়া যায়নি? তার মানে আমার সন্দেহ ঠিক, আসল পেন্টিং উধাও হয়েছে। আপনারা আর আপনাদের স্টাফরা ছাড়া আর কেউ হাত দিয়েছিল এই পেন্টিং এ? স্যার আমরা কাউকে হাত দিতে দিই না। কাউকে নয়? আগে না, অতিথিদেরও নয়? একদমই না। একটা কাজ করো, বিমল আর সুমিত আর ওদের সব স্টাফ মেম্বার্স প্রত্যেকের আঙ্গুলের ছাপ নিয়ে নাও। আঙুলের ছাপ? সেটা কেন স্যার? ফেডরিক, যে এই পেন্টিংটা লাগিয়েছে তার আঙ্গুলের ছাপ তো পড়েছেই এর উপরে, তাই না? তাহলে ব্যাস, ওই আঙ্গুলের ছাপের সঙ্গে বাকি সকলের আঙ্গুলের ছাপের সঙ্গে ম্যাচ করলেই বোঝা যাবে। এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ, চলো। আর যখনই আমরা কিছু জানতে পারবো আমরা আপনাদের বলে দেব। এটা কাদের ফটোগ্রাফ? স্যার, এটা আমার ফ্যামিলির ছবি। আমার স্ত্রী আর ছেলেরা। পাঁচগানিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িটা খাদে পড়ে গিয়েছিল আর সবাই মারা গিয়েছিল। আই এম সরি। দেখেছো বস, তার মানে হচ্ছে এই পুরো পুরো পেইন্টিংটা রক্ত দিয়ে আঁকা হয়েছে, মানুষের রক্ত দিয়ে। কি? মানুষের রক্ত দিয়ে? হ্যাঁ, পুরো পেইন্টিং। কিন্তু এত রক্ত ওর কাছে এলো কোথা থেকে? সেটাই তো, এরকম পেন্টিং কেউ শখ করে করে না। আর একটা কথা জানতে পেরেছি বস, যেটা শুনলে তোমরা সবাই মিলে চমকে যাবে। কিন্তু সেটা কি? এই যে পুরো পেইন্টিংটা আছে, হ্যাঁ, সেটা যে রক্ত দিয়ে বানানো হয়েছে সেটা একজন মানুষের রক্ত নয়। কি একজন মানুষের নয়? হ্যাঁ, আমরা টেস্ট করার পর জানতে পেরেছি খুব কম হলেও 3 জনের রক্ত মিশে আছে এই পেইন্টিংটায়। 3 জনের রক্ত? হ্যাঁ বস, 3টে আলাদা আলাদা ব্লাড গ্রুপের রক্ত আছে এই পেইন্টিংটায়। মাই গড। আর একটা কথা, দেখো সালুকে, একসাথে তুমি পুরো কথাটা বলো না কেন? বলছি, যে রক্ত এই পেইন্টিংটায় আমরা পেয়েছি সেই 3টে রক্তেই ড্রাগস আছে। 3 জনের ব্লাড স্যাম্পেলে ড্রাগ ছিল? কোন ড্রাগ ছিল সালুকে? একটা কম্পাউন্ড আছে যাকে কেমোবেল বলা হয়। কেমোবেল? আর এই কেমোবেলটা কি জিনিস? এই কেমোবেল যদি দিনে 2 বার নেওয়া যায় তাহলে 24 ঘন্টা পর্যন্ত খিদে পায় না। তো এই কেমোবেলের ব্যবহার কি কারণে করা হয়? যে সমস্ত মানুষ খুব কম সময়ের মধ্যে নিজের ওজন কমাতে চায় তারা এই ড্রাগসটা ব্যবহার করে, কিন্তু এই ওষুধটা সহজে পাওয়া যায় না।
বিশেষ কয়েকটি গোনাগুনতির দোকানে এই ড্রাগসটা পাওয়া যায়, তাও ডাক্তারের প্রেসক্রিপশন দেখে। এরকম কেন স্যার? সেটা এই কারণে যে এই ওষুধটা সেফ নয়, এর সাইড এফেক্ট আছে, সেই কারণে এটাকে খোলা বাজারে বেচাটা নিষিদ্ধ। কিন্তু স্যার ওদের এই ড্রাগসটা নেওয়ার প্রয়োজন কি ছিল? ডক্টর সালুকে সত্যি কি এরা তিনজন ওজন কমাতে চাইছিল নাকি ব্যাপারটা অন্য কিছু? ব্যাপারটা অন্য, দয়া। রক্তে রাঙা পেইন্টিং। বুঝতে পারছি না যে কি মনের মধ্যে ছিল ওই পেইন্টারের। স্যার, আমার তো এই পেন্টিংটা খুব অদ্ভুত লাগছে। একটু ভালো করে দেখুন স্যার, চারদিকে কিভাবে রক্ত ছড়িয়ে আছে। কোনো জিনিসটাকে নির্দিষ্ট কোনো আকৃতি দেওয়া হয়নি। এই কাজটা তো কোনো নবিশের মনে হচ্ছে। বলুন স্যার, কি সাইজের ফ্রেম দেখাবো আপনাদের? আরে না না, আমরা এখানে ফ্রেম নিতে আসিনি, আমরা সিআইডি অফিসার। সিআইডি? কি ব্যাপার স্যার? কোনো বিশেষ ব্যাপার নয়, আপনার থেকে কিছু খোঁজ খবর নেব আর কি আমরা। বিনীত, এই ফ্রেমটা দেখুন। এই ফ্রেমটা আপনার দোকান থেকে কেনা হয়েছিল না? স্যার, এটা একটা স্পেশাল ডিজাইন। এটা শুধুমাত্র আমাদের কারিগররাই বানান। ভেরি গুড। এখন এটা বলুন যে এই ফ্রেম কে আর কবে কিনেছিল? একটা লোক ছিল স্যার, তাও 7 দিন আগে আমাদের দোকানে এসেছিল। খুব তাড়াহুড়োর মাথায় ছিল স্যার। আচ্ছা, আপনি চেনেন ওকে? না স্যার, চিনি তো না। উনি প্রথমবার আমাদের শপে এসেছিলেন, আমাদের রেগুলার কাস্টমার ছিল না। তাহলে ওর নাম মনে আছে আপনার? না স্যার, নাম তো নয়। তবে হ্যাঁ, এটা মনে আছে আমার যে উনি এই ডিজাইনেরই 2টো ফ্রেম অর্ডার করেছিলেন। কিছু তো মনে করার চেষ্টা করুন। ও দেখতে কেমন ছিল, কি জামা কাপড় পরেছিল, ওর মুখটা কেমন ছিল? অত তো মনে নেই স্যার। তবে হ্যাঁ, এই ফ্রেমটা যিনি কিনেছিলেন সেই কাস্টমারটার কিছু রেকর্ড রয়েছে আমার কাছে, আমি চেক করছি। হ্যাঁ প্লিজ। এই যে পেয়েছি স্যার, এটা ওই ফ্রেমটার বিলের কপি। রিতেশ, শুধুমাত্র নাম লেখা, অ্যাড্রেস কেন নেই? স্যার, উনি বলেছিলেন যে ফ্রেম তৈরি হয়ে যাওয়ার পর যেন আমি ওনাকে ফোন করি, উনি নিজে এসে এখান থেকে ফ্রেমটা নিয়ে যাবেন। তাহলে আপনি ওর নাম্বার লিখেছেন তো কোথাও? হ্যাঁ স্যার, বিলটার পেছনেই লেখা আছে। আচ্ছা, এটা ওরই নাম্বার? হ্যাঁ হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এখন আমরা বুঝতে পেরে যাব রিতেশ কে, যে রক্ত দিয়ে পেন্টিং বানাচ্ছে। আসুন স্যার। সিআইডি। সিআইডি? বলুন স্যার, কি চান আপনারা? কেমোবেল। কেমোবেল? আমার দোকানে তো এরকম কোন ওষুধ নেই এই স্যার। কেমোবেল ড্রাগের নাম শোনা মাত্র আপনার এই অবস্থা হচ্ছে কেন? হ্যাঁ, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? কেন ঘাবড়াবো স্যার? আমি তো আমার কাজ করছি। দেখুন, সত্যিটা বলে দিন, নাহলে আমাকে সাহায্য করুন স্যার, আমি খুব সমস্যার মধ্যে আছি। এসব কি নাটক করছো? সত্যি করে বলো, কি ব্যাপার?
কেউ একজন আমাকে হুমকি দিয়েছিল স্যার, কেমোবেল জোগাড় করার জন্য আমাকে বাধ্য করেছিল স্যার। বাধ্য করা হয়েছিল? কিভাবে করা হয়েছিল? ও আমাকে বলেছিল আমি যদি দুদিনের মধ্যে কেমোবেল জোগাড় করতে না পারি তাহলে আমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে। ও স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম স্যার, খুব ভয় পেয়েছিলাম। আচ্ছা, এই লোকটার মুখ মনে আছে তো তোমার? হ্যাঁ, সেটা বলতে পারবো না স্যার, কারণ ও শুধু ফোন করেছিল। ফোন নাম্বারটা আছে তো? মোবাইল আছে স্যার, আমি এখনই দেখে বলছি। স্যার এই নাম্বার থেকে ও আমাকে ফোন করেছিল, এই নাম্বারটা স্যার। ফ্রেডি, নিখিল, এই নাম্বারটা সম্বন্ধে জানার চেষ্টা করো, কার নাম্বার এটা। এই লোকটার ধরা পড়া খুব জরুরি। আরেকটা কথা, ভয় পেয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই, বুঝেছো? এরপরে এরকম ফোন এলে সিআইডি কে ইনফর্ম করবে, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আমাদের আসার আগেই এই রীতে সেখান থেকে পালিয়ে গেছে মনে হয়। ভেঙে ফেলো দরজা। আরে দরজা তো খোলা। ভেতরে চলো। ঘরের সমস্ত জিনিসপত্র তো ছড়িয়ে পড়ে আছে। হ্যাঁ, মনে হচ্ছে এখানে ধস্তাধস্তি হয়েছে। স্যার, এই রিতেশকে তো কোথাও দেখতে পাচ্ছি না। পুরো বাড়ি চেক করো। স্যার, হ্যাঁ সচিন, স্যার এই দেখুন, এই সমস্ত পেন্টিং এই বিছানার নিচে লুকানো ছিল। আর স্যার, এই পেন্টিংগুলো ওই পেন্টিং এর মতোই যেটা আমরা এক্সিবিশনে পেয়েছিলাম, লাল রঙের। রক্ত? এই সমস্ত পেন্টিং রক্ত দিয়ে বানানো হয়েছে? স্যার, মনে হচ্ছে রিতেশই সমস্ত পেন্টিংস গুলো বানাচ্ছে। জলের আওয়াজ? মাই গড! এ তো মরে গেছে। স্যার, একে কোথাও দেখেছি মনে হয়। এই লোকটা তো ওই এক্সিবিশনে ছিল, তাই না? ভলেন্টিয়ার। স্যার এই দেখুন, এর হাতে হালকা হালকা চিহ্ন আছে। স্যার, আমরা তো ভেবেছিলাম সবকিছু এই রিতেশ করছে, কিন্তু একেও কেউ মেরে দিয়েছে। স্যার, স্যার এই দেখুন, রক্তের দাগ। স্যার, হতে পারে যে রিতেশের খুনির সাথে ধস্তাধস্তি হয়েছে, আর ধস্তাধস্তির সময় ওর রক্ত এখানে লেগে গেছে। খুনিরও রক্ত হতে পারে। একটা কাজ করো, রক্তের স্যাম্পল নিয়ে নাও আর লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, কি? স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। আমি ওই লাশটা দেখতে পাই। লাশটার চেহারা খুব ভয়ানক হয়ে গেছে। লাশ কোথায়? ওইখানে আছে স্যার, ওই যে দেখুন। 1 মিনিট, আপনি এখানে থাকুন। একটা কাজ করো, লাশটাকে বাইরে নিয়ে এসো। স্যার,
স্যার সত্যি কথা, লাশের কন্ডিশন খুব খারাপ। লাশটা তো দেখছি ফ্যাকাশে হয়ে গেছে। স্যারের অবস্থা দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে কিছু খাওয়া দাওয়া করেনি, শরীর পুরোপুরি দুর্বল হয়ে গেছে। আর স্যার মনে হচ্ছে এই লাশটার মুখটা ইচ্ছে করে থেঁতলে দেওয়া হয়েছে। এই দেখুন স্যার, এর হাতে এই ছোট ছোট চিহ্ন আছে। কিন্তু স্যার এই চিহ্নগুলো কিসের? বেশ কয়েকবার ইঞ্জেকশন দেওয়ার পর চারপাশে রক্ত জমে যায়, এই চিহ্নটা ঠিক সেরকমই মনে হচ্ছে। কিন্তু এতগুলো চিহ্ন। কিন্তু স্যার, একই ধরনের চিহ্ন রিতেশের লাশেও ছিল। মনে হচ্ছে এই খুনি ইঞ্জেকশন দিয়ে দিয়ে খুন করে চলেছে। ঠিক আছে, এর জবাব তো ডক্টর সালুকেই দিতে পারবে। ভাবতেই পারছি না যে একটা লোক কিভাবে এটা করতে পারে। হ্যাঁ স্যার, দুটো লাশই খুব খারাপ অবস্থায় রয়েছে। দেখো সালুকে, তোমরা দুজনেই আলোচনা করবে নাকি আমাদেরও কিছু বলবে? বস, এই দুজনের শরীরের মধ্যে একটুও রক্ত অবশিষ্ট নেই। মনে হচ্ছে এদের জীবন্ত অবস্থাতেই কেউ এদের রক্ত এদের শরীর থেকে বার করে নিয়েছে। এদের শরীরে কোনো রক্তই নেই। হ্যাঁ স্যার, আর এই কারণেই দুটো লাশই একদম নীলচে আর ফ্যাকাশে হয়ে গেছে। খুব অদ্ভুত ব্যাপার স্যার, বিশ্বাসই হচ্ছে না যে একজন মানুষ আরেকজন মানুষের শরীর থেকে জীবিত অবস্থাতে সমস্ত রক্ত টেনে বের করে নিয়েছে। এদের দুজনের শরীরেই ইনজেকশনের অনেকগুলো চিহ্ন আছে। দেখে মনে হচ্ছে যে কেউ এদের শরীরের মধ্যে বারবার ছুঁচ ফুটিয়ে পুরো রক্তটা বার করে নিয়েছে। আর রক্ত অল্পতার জন্যেই এই ছেলেটার মৃত্যু হয়েছে। আর স্যার ওই রিতেশের মৃত্যুর কারণটাও কি এটা? রক্ত তো রিতেশের শরীর থেকে বার করা হয়েছে, কিন্তু এর মৃত্যু হয়েছে জলে ডোবার কারণে। এর ফুসফুসের মধ্যে আমি জল পেয়েছি। স্যার, এই খুনি সেই লোক যে পেন্টিং বানিয়ে থাকে। হ্যাঁ অভিজিৎ, এটা একই লোকের কাজ, ওরই। আর একটা কথা বস, রিতেশের ঘরের দরজায় যে রক্তের নমুনাটা আমরা পেয়েছিলাম, সেই রক্তটা রিতেশের ছিল না। মানে ওই রক্তটা অন্য লোকের? হ্যাঁ, দয়া, ওই রক্তটা ওর, তার রক্ত যে রিতেশকে খুন করতে এসেছিল। রিতেশের সাথে ধস্তাধস্তিতে ওর হয়তো চোট লেগে থাকবে, আর সেই কারণে ওর রক্ত দরজার হাতুড়ে লেগে যায়। কিন্তু অভিজিৎ, লোকটা কে? লোকটা কে? কেমোবেল। দয়া, খোঁজ নিতে হবে কে এমন ব্যক্তি যে কেমিস্টকে হুমকি দিয়েছিল আর ওষুধটা চেয়ে পাঠিয়েছিল। স্যার, আমার তো এটা কোনো পাগলের কাজ মনে হচ্ছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন ঘৃণ্য কাজ কি করে করবে? কাউকে না খাইয়ে রেখে তার শরীর থেকে রক্ত বের করে নিয়ে তাকে মেরে ফেলা। স্যার, এই মুহূর্তে আমরা দুটো লাশ পেয়েছি, কিন্তু এটা হতেই পারে যে ও আরো অনেক লোককে আটকে রেখেছে। হ্যাঁ, সে তো রাখতেই পারে। না হলে নিজের পেন্টিং বানানোর জন্য পেন্ট মানে মানুষের রক্ত কোথা থেকে পাবে ও? দা, যে ওই কেমিস্টকে ফোন করেছিল না, ওই আমাদের ওই খুনি পর্যন্ত পৌঁছবে। ওই লোকই। স্যার। হ্যাঁ সচিন, জানতে পেরেছো কে ফোন করেছিল? হ্যাঁ স্যার, যেই লোকটা R&D মেডিকেলে ফোন করে ওই লোকটার সাথে কথা বলেছিল তার নাম রোহন। রোহন? আর অ্যাড্রেস? স্যার, ওর অ্যাড্রেসও জানতে পেরে গেছি, কিন্তু ওর অ্যাড্রেসে গিয়ে জানতে পারলাম যে ওর নামের মতো ওর অ্যাড্রেসটাও ভুল। নামও নকল আর অ্যাড্রেসও নকল। তাহলে ফোনটা কে করলো? কে করতে পারে? স্যার, এই ফোনটা যেই করেছিল সিম কার্ড নেওয়ার জন্য নাম আর অ্যাড্রেস দুটোই ভুল দিয়েছিল। স্যার, ও ওই ওষুধের দোকানে ফোন করেছিল, আর যাতে ফোন ট্রেস না করা যায় তাই সিম বের করে ফেলে দিয়েছে। কোনো ব্যাপার না, ও যে মুহূর্তে ওই ওষুধের দোকানে ফোন করেছিল, খোঁজ নিতে পারবো যে ওই মুহূর্তে ও কোথায় ছিল ওর ওই ফোন থেকে। সেটাও জানতে পেরে গেছি স্যার। তারপর? এই ফোনটা চোরবাজার থেকে করা হয়েছিল, ঘাটকোপাড়ের চোরবাজার থেকে। চোরবাজার? স্যার, ওই এলাকায় প্রচুর মাদক বিক্রি হয়, ড্রাগ পেডলারদের স্বর্গ স্যার ওটা। তাহলে দয়া, এই ফোনটা নিশ্চয়ই কোনো ড্রাগ পেডলার করেছিল।
এনে আর শোন, কাউকে বলার প্রয়োজন নেই যে কোথা থেকে মাল পেয়েছিস। না 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 স্যার, বলবো না বলবো না। চল চল ফোট। আরে ভাই, আমাদের একটু ওষুধ চাই। ক্যামোবেল পাওয়া যাবে কি? আরে আমার কাছে এরকম কোনো ওষুধ নেই রে, আমি ওষুধ থরি না বেজি। না কিন্তু করো না বন্ধু, তোমার যত টাকা চাই আমরা দিতে রাজি আছি। আচ্ছা কত দিবি? আরে আমি তো নিজেই আসতো একটা ব্যাংক, কত চাই তোমার? এরকম ব্যাপার? এই শানা, প্রথমে টাকা পরে মাল। ঠিক আছে, টাকা দেখাবো আমরা, কিন্তু প্রথমে মাল এক হাতে দেবে এক হাতে নেবে। আজ তো একটা ব্যাংক, হ্যাঁ বেশ ভালো। চল চল। এক মিনিট। হ্যাঁ বল পাকিয়া। আরে এরা সিআইডি, সাবধানে। কি? হ্যাঁ তোরা এখানে দাঁড়া, আমি মালটা নিয়ে আসছি, ঠিক আছে? এখানেই দাঁড়াবি। পালাচ্ছিস কোথায়? সিআইডি থেকে পালাচ্ছিস? হ্যাঁ মারবেন না স্যার, স্যার স্যার সব বলছি স্যার, সব বলছি স্যার, মারবেন না প্লিজ স্যার। ওই কেমোবেল ওষুধটা আমি নিজের ইচ্ছা নয়, বরং অন্য একজনের কথা অনুযায়ী R&D মেডিকেল থেকে আনিয়েছিলাম স্যার। ওই দোকানটায় ফোন করে হুমকি তুই দিয়েছিলি না? হ্যাঁ স্যার, কিন্তু তারপরে আমি ওই ফোনটা সুইচ অফ করে সিম কার্ড ফেলে দিয়েছিলাম স্যার। এই কাজটা তুই কার কথায় করিস বল? স্যার আমি একটা চিঠি পেয়েছিলাম, ওর মধ্যে লেখা ছিল যে কেমোবেল নামক ওষুধটা জোগাড় করো। আর স্যার ও বলেছিল যে শনিবার এসে রাত্রি 8টার সময় আমার কাছ থেকে নিয়ে যাবে আর পুরস্কার দিয়ে যাবে। আচ্ছা, তাহলে ওষুধ নিতে কে এসেছিল? স্যার ও গাড়িতে এসেছিল আর কাঁচ খুললো, টাকা দিল, মাল নিল আর চলে গেল। তুই গাড়িটা তো দেখেছিস, কি মডেল ছিল? ওটার নাম্বার কিছু তো মনে আছে তোর? গাড়ির নাম্বার তো মনে নেই, কিন্তু স্যার ওর হাতে বড় একটা ঘড়ি ছিল স্যার, যার বড় একটা ডায়াল ছিল স্যার। কেমন ছিল ঘড়িটা? দারুণ দেখতে ছিল, মহাকালী দিব্যি এরকম ডিজাইন আমি কখনো দেখিনি স্যার। ওর উপরে বড় করে কিউ লেখা ছিল স্যার। কিউ লেখা ছিল? ওই ঘড়িটার রং, ওই ঘড়িটার ডিজাইন সব মনে আছে তোর? হ্যাঁ স্যার, সবকিছু মনে আছে স্যার। চলো কিউ অক্ষরে স্কেচ বানাতে হবে, তারপর জানা যাবে ঘড়ি কোন কোম্পানির ছিল। রবি, ওই ঘড়ি বানানোর কোম্পানির নামটা জানতে পারলে, যার নাম কিউ থেকে শুরু হয়েছে? ইয়েস স্যার। স্যার স্যার বেশ 4টে কোম্পানির নাম পেয়েছি। 4টে কোম্পানি? এখন শুধু দেখো ওই 4টে কোম্পানির মধ্যে ওই কোম্পানি কোনটা যাদের ঘড়ি ওই অপরাধী পড়েছিল। একবার এই ওয়াচ কোম্পানির নামটা যদি জানা যায় স্যার, তাহলে অপরাধীর নামটাও জানতে পারবো। স্যার স্যার এই ডিজাইনটা পুরো এই ডিজাইনটার মতো। হ্যাঁ স্যার, এই কিউ এর চিহ্নটা তো ঠিক ওই রকমই, যেরকম ওই ড্রাগ পেডলারটা বলেছিল। কোম্পানির নাম কুইনি। স্যার এটা কোনো জার্মান ব্র্যান্ড। যদি এই কোম্পানি সবেমাত্র এই ঘড়িটা বিক্রি করা শুরু করে থাকে, তাহলে এর দোকানের আউটলেটটাও কমই থাকবে, তাই না? আর ঘড়িটাও বেশ দামি স্যার, যেহেতু ঘড়িগুলো এত দামি তো ক্রেতাও অনেক কম থাকবে। হ্যাঁ, এই ঘড়ি কোম্পানির যতগুলো দোকান আছে সব জায়গায় গিয়ে খোঁজ নিতে হবে যে কজন ঘড়ি কিনেছে আর কখন কিনেছে। স্যার, এটাই হলো কিউনি ওয়াচ কোম্পানির অথরাইজড আউটলেট। ঠিক আছে, চলো ভিতরে গিয়ে দেখি কি জানা যায়। এক্সকিউজ মি দাদা, আমরা আপনাদের কোম্পানির ঘড়ির ব্যাপারে কিছু তথ্য চাই। কি ধরনের ঘড়ি? এই ঘড়িটা মন দিয়ে দেখুন, এটা আপনাদের কোম্পানিরই ঘড়ি না? এটা আমাদের খুব লিমিটেড এডিশন ঘড়ির ডিজাইন। ব্যাপারটা কি স্যার? আসলে আমরা সিআইডি মুম্বাই থেকে এসেছি, আর একটা কেসের ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করব। আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আপনি আমাদের এটা বলতে পারবেন যে এই ঘড়িটা কে কিনেছিল? আমি এখনই আপনাদের বলছি। এটা হলো 6 জনের লিস্ট স্যার। স্যার এই লোকটা কি করে হতে পারে? কিন্তু এরকম একটা ষড়যন্ত্র কেন করবে?
এই ষড়যন্ত্রের পিছনে কার হাত আছে সেটা তো আমরা জানতে পেরেছি, কিন্তু ষড়যন্ত্রের পিছনে কারণ কি ছিল সেটা এর সাথে দেখা করার পর জানতে পারবো। স্যার, ড্রাগ পেডলারের থেকে কেমোবিল নামের ড্রাগটা যে কিনেছিল তার সম্বন্ধে জানতে পেরে গেছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কেউ আমার এক্সিবিশন ইভেন্টকে বদনাম কেন করবে? আর সে তো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। স্যার, আপনারা কিছু জানতে পারলেন এটা কে করেছে? যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই ঘড়িটা চেনেন আপনি? আগে হ্যাঁ, 2 মাস আগে এরকম একটা ঘড়ি কিনেছিলাম, কিন্তু আপনারা এরকম কথা কেন জিজ্ঞেস কারণ করছেন? আমরা সন্দেহ করছি যে ওই রক্তমাখা পেন্টিং এ আপনার হাত আছে। কি? আপনি এই রক্তমাখা পেন্টিংটার দায় আমার উপর দিতে চাইছেন? হ্যাঁ, আপনি সেই পেন্টিংটা বানিয়েছেন আর আপনি সেই আসল পেন্টিংটা সরিয়ে এই রক্তমাখা পেন্টিংটা ওখানে লাগিয়েছেন। আমি এরকম কেন করব? সেটা এই কারণে যে আপনি ভেবেছেন বদনামের কারণে আপনার পার্টনার ব্যবসাটা ছেড়ে দেবে আর পুরো বিজনেসটা আপনার হয়ে যাবে। আপনি আমার উপর এইরকম অভিযোগ করতে পারেন না, এটা একেবারেই মিথ্যে। তাহলে সত্যি করে বলুন, ঘাটকোবারের ড্রাগ পেডলার রাজুর কাছে কেন কেমোবেল নিয়েছিলেন? কিসের ড্রাগ? কোন ড্রাগ পেডলার? আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এই ঘড়িটা আমি আমার নিজের জন্য কিনিনি, এটা আমি আমার স্টাফকে গিফট দিয়েছিলাম। নিজেকে বাঁচাতে এখন একটা নতুন গল্প। প্লিজ, আপনারা আমাকে বিশ্বাস করুন, এর মধ্যে কোনো গল্প নেই, এটা সত্যি। আপনার স্টাফ মেম্বারের নাম আর ঠিকানা চাই। সচিন, সুমিত এই ফার্ম হাউসের কথাই বলেছিল না? হ্যাঁ স্যার, সুমিত তো এই ফার্ম হাউসটার কথাই বলেছিল। লোকটার কাছে বন্দুক থাকতে পারে, খানিকক্ষণ এখানে অপেক্ষা করাই ভালো। কেউ একজন আসছে ওদিক থেকে, নিচু হও। চলো।
ওই রক্তের পেন্টিং এখানে তৈরি হয়? এরা কারা? সুমিতের ওয়াইফ আর একটা ছেলে। আর একটা ছেলে কোথায়? খোলো দেখি। এ তো বেহুশ হয়ে গেছে স্যার। হ্যাঁ, কেউ আসছে, চলো সরে যাও। স্যার সুমিতবাবু তো বলছিল ওনার স্ত্রী এবং দুটো ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু স্যার ও তো এও বলেছিল যে এখনো ওদের লাশ পাওয়া যায়নি। তার মানে অ্যাক্সিডেন্ট হয়নি। এই পেনটার ওদের এখানে এনে বন্দি করে রেখেছে। তার মানে এই পেন্টার এদের দুজনের শরীর থেকে রক্ত নিয়ে সেই দিয়ে ওই পেন্টিং বানিয়েছে। আর তারপর এদের কেমো বেল খাইয়ে বাঁচিয়ে রেখেছে যাতে এরা মরে না যায়। আয় বাবু, তোর রক্ত বের করে নি। দেখ, ছবি আঁকার সময় হয়ে গেছে না? তোর রক্ত যদি আমি না নিই তাহলে ওই পেন্টিংটা আমি রং করব কি করে? আয়। স্যার আপনারা আপনারা এখানে স্যার স্যার আমি সবকিছু সত্যি করে বলছি স্যার। স্যার সবকিছু আমি করেছি স্যার, সবকিছু আমি করেছি স্যার। আমি মেরেছি স্যার। স্যার স্যার আমি বলছি সব স্যার। রেডি নিখিল, কুইক খোলো এদের, হাসপাতালে নিয়ে যাও। এই না না না, আগে আসবেন না, আগে আসবেন না, আমি মেরে ফেলবো নিজেকে। সরে যান, সরে যান, সরে যান। দেখুন আমি 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 শেষ করে ফেলবো নিজেকে। ঠিক আছে, এবারে ছেড়ে দিলাম আমরা, কিন্তু আবার যদি এমন করিস তাহলে মগের মুলু। হ্যাঁ, এমনি ছেড়ে দেবো তোকে। চা সাজা দেওয়ার দিন আমার কোনো আফসোস নেই। আমি তো খুব খুশি। তুই খুশি হয়েছিস? সুমিত বাবুর স্ত্রী আর 2 বাচ্চাকে খুন করে তাদের এমন অবস্থায় রেখেছিস আর বলছিস খুশি তুই? সুমিত আমার সঙ্গে আর আমার পরিবারের সঙ্গে যা করেছে তার কি হবে? কি করেছে সুমিত তোমার পরিবারের সঙ্গে? ও আমার পুরো পরিবারের সর্বনাশ করে দিয়েছে, মেরে ফেলেছে ও সবাইকে, আমাকে অনাথ করে দিয়েছে। ঠিকঠাক বল রঘু, আসলে কি হয়েছিল আর কবে হয়েছিল? ঘটনাটা আজ থেকে 12 বছর আগের। তখন আমরা খুবই গরিব ছিলাম। আমার বাবা সুমিতের থেকে কিছু টাকা ধার নিয়েছিল আমার মায়ের চিকিৎসার জন্য। বাবা সময় মতো টাকা ফেরত দিতে পারেনি। উনি কিছুটা সময় চেয়েছিলেন। পরিস্থিতির সুযোগ নিয়ে সুমিত আমার বাবাকে দিয়ে চাকরের মতো কাজ করাতে থাকে। আর যখন যখন তাতে ওর মন ভরল না, তখন হ্যাঁ ঠিক আছে।
আর এই জন্যই তুমি সুমিতের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলে। হ্যাঁ, সেই জন্যই তো আমি ওদের ওখানে এত বছর চাকরি করেছিলাম আর ওদের ব্যাপারে সব কিছু জেনে নিয়েছিলাম। সুমিতবাবু তোমাকে ভরসা করতো আর তুমি ওনার ভরসার সুযোগ নিয়ে তুমি ওর স্ত্রী আর দুটো ছেলেকে অপহরণ করে নিলে। হ্যাঁ, তারপরে আমি ওদেরকে কিডন্যাপ করে নিই আর ওদের গাড়িটাকে খাদে ফেলে দিই। আর তুই ওদেরকে বন্দি করে একটা গোপন আস্তানায় লুকিয়ে রাখলি। আর তারপর আমি ওদের রক্ত বের করে নিয়ে তাই দিয়ে ছবি আঁকতে থাকি। ওদেরকে কেমোবেল ড্রাগ দিতে থাকি যাতে ওরা কিছু না খেয়েও বেঁচে থাকতে পারে। আর আমি আমার ছবি আঁকার জন্য রক্ত পেয়ে যাই। আর তারপর সেই পেন্টিং আমি সুমিতের এক্সিবিশনে পাঠিয়ে দিই যাতে ও এই কেসে ফেসে যায়, ওর বদনাম হয়। আর জঙ্গলে যে লাশ পাওয়া গিয়েছিল সেটা? ওইটা তো সুমিতের আরেকটা ছেলের। বেচারা এত কিছু সহ্যই করতে পারলো না, মরে গেল। তারপর আমি ওর লাশটার এমন অবস্থা করলাম যাতে কেউ চিনতেই না পারে। আর রিতেশ, ও তো তোমার বন্ধু ছিল না, ওকে কেন মেরে ফেললে? ও আমায় সাহায্য করতো, ভালো ছেলে ছিল। আর আমি আমার পেন্টিংগুলো ওর বাড়িতেই রাখতাম। কিন্তু একদিন ও জানতে পেরে গেল যে আমার ছবিগুলো রক্ত দিয়ে আঁকা। ও আমাকে হুমকি দিতে লাগলো যে ওর বসকে গিয়ে সব সত্যি কথা বলে দেবে। তখন আপনারাই বলুন না যে এই বন্ধুকে বাঁচিয়ে রেখে কি লাভ? হ্যাঁ, তাই তখন আমি ওকেও মেরে দিলাম। স্যারের মানসিক অবস্থা খুব খারাপ দেখছি। হ্যাঁ দয়া, এর চিকিৎসার প্রয়োজন। রঘু, সুমিত তো তার কৃতকর্মের ফল পাবেই, কিন্তু তুমিও নৃশংস কাজ করেছো আর কোর্ট তোমাকে কোনোদিনই ক্ষমা করবে না।